খুব মজার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং এটা কৃষকদের খুব জানা প্রয়োজন, তাই তো? একটু যদি বলেন যে আত্মা বিষয়টা কি এবং এর গুরুত্বটা ঠিক কি এবং কীভাবে মানুষজন এর কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আমি শুরু করছি। ভারতবর্ষ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। এখানে বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। আমাদের পশ্চিমবাংলায় 96% মানুষই কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা। তাই রাজ্যের জিডিপির 23% আসে কৃষি উৎপাদন থেকে। আচ্ছা। এবং 20% আসে শিল্প থেকে। শিল্পের উন্নতির জন্য যেমন বৈদেশিক বিনিয়োগের দরকার হয়, সেই রকম অনুরূপভাবে কৃষির উন্নতির জন্য এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আত্মার খুব প্রয়োজন। এটি আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রসারণ হয়েছিল 2005 সালে মে মাসে। আচ্ছা আচ্ছা। তাই কৃষি বিভাগ কৃষকের উন্নতির জন্য কাজ করে চলেছে, নিরলস পরিশ্রম করেছে কৃষি বিজ্ঞানীরা। বিভিন্ন সরকারি স্কিম যেমন RKVY, NFSM, BKSY, BSB, KB ইত্যাদি, এছাড়া মৎস্য দপ্তর ও পানি পালন দপ্তরের উদ্দেশ্যে পালন হচ্ছে। এবং প্রয়োজন ছিল এমন একটি সংস্থার, যেই সমস্ত দপ্তরগুলি একই ছাতার তলায় এসে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট এসে যাতে কৃষককে সরাসরি পরিষেবা দিতে পারে। আচ্ছা, তার মানে একজন কৃষক যখন কোনো কৃষি মেলা বা কৃষি দপ্তরের অফিসে যাবেন, সেখানে গিয়ে সব কিছুই তারা পাবেন, তাই তো? একদম, প্রত্যেকটা বিষয়। যেহেতু কৃষক খুব ব্যস্ত থাকে কাজ করার জন্য এবং সেই কাজের যে উৎপাদন হয় সেটাকে বাজারজাত করার জন্য ব্যস্ত থাকে, তাই প্রত্যেকটা অফিসে তাদের যাওয়া সম্ভব হয় না। এই জন্য সরকার একটা পরিকল্পনা নিয়েছে যে একই ছাতার তলায় যাতে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টকে নিয়ে যে কাজটা করা যায়, তাতে কৃষকরা উপলব্ধিত পাবে এবং নতুন নতুন টেকনোলজি তারা পেয়ে উদ্বুদ্ধ হবে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তৃতভাবে আপনার থেকে শুনবো। তার আগে ভাস্করবাবু, আমাদের সাথে রয়েছেন বিকাশ চন্দ্র দেব, তাই তো? একদম। হ্যাঁ, বিকাশবাবু, NFSM ব্যাপারটা কি? ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন, তাই তো? একদম। একটু যদি বুঝিয়ে বলেন বিষয়টা। এটা বলার আগে তাহলে আমি শুরু করছি একদম প্রথম থেকে, তাহলে আপনাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। অ্যাকচুয়ালি ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন মানে হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা, যেটি আপনি বললেন। তো এটি প্রথমে প্রস্তাবনা হয়েছিল 2007 সালে NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে, এবং এটা কার্যকর হয় সে বছরই 2007 সালের অক্টোবর মাসে এটি কার্যকর হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের যে খাদ্যশস্য যে আমরা প্রোডাকশন করছি, তার প্রোডাকশনকে পঞ্চবার্ষিকীয় যে পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত, 11তম যে পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাতে খাদ্যশস্যের উৎপাদন 20 মেট্রিক টন যাতে বাড়ানো যায়, এটা ছিল এর মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। এবার এটা 20 মেট্রিক টন তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। ধানকে দেওয়া হয়েছিল 10 মেট্রিক টন যাতে বাড়ানো যায়, হুইট গম সেটাতে দেওয়া হয়েছিল 8 মেট্রিক টন, এবং পালসেস যেগুলো আমাদের ডাল শস্য আছে সেগুলোতে ছিল 2 মেট্রিক টন। তাহলে টোটাল হচ্ছে আমাদের 20 মেট্রিক টন। তো এই আমাদের ছিল টার্গেট। তো যখন 2012 সাল শেষ হয়, 11তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ, তখন যখন ইভ্যালুয়েশন করা হয়, তখন বিচার করা হয় যে এটা মিশনটা কি 20 মেট্রিক টন প্রোডাকশন করতে পেরেছে না পারেনি। তখন আশ্চর্যভাবে দেখা যায় যে এ তো 20 মেট্রিক টন প্রোডাকশন বাড়ানো সম্ভব হয়েছে, তার সাথে অতিরিক্ত আরো 15 মেট্রিক টন বেশি উৎপাদন করেছে আমাদের, তাই তো? এটা বাড়ানো, তাহলে আমাদের টোটাল কত হলো অ্যাচিভমেন্ট? টোটাল হলো 35 মেট্রিক টন। তো যখন এটা 35 মেট্রিক টন হলো, তখন আমাদের ভারত সরকার এটাকে নেক্সট 5 ইয়ারের জন্য আরো এক্সটেন্ড করে, বাড়ায়। তো এইভাবে বাড়াতে বাড়াতে আজ পর্যন্ত এটা এখনো চলেই আসছে। তবে প্রথম যে যখন চালু হয়েছে তখন ছিল ধান, গম এবং পালসেস ডাল শস্য। পরে এর মধ্যে আরো যেমন কোর্স সিরিয়ালস, মেজ, বার্লি, জুট, এসব অয়েল সিড সব আস্তে আস্তে এর সাথে যুক্ত হয়ে এদের প্রোডাকশনকে আমরা বাড়াতে সক্ষম হয়েছি। আর আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনিও চাইছেন এই যে কৃষক বন্ধুরা আরো উন্নতি করুন, তাই তো? উন্নতি করুন এবং আমরা আমাদের খাদ্য প্রোডাকশনে আমরা স্বনির্ভর হই। আগে আমরা যেমন বাইরের দেশ থেকে খাওয়ার জন্য, খাদ্যের জন্য আমাদের নির্ভর হতে হতো, সেটা যেন আমাদের আর না করতে হয়, আমরা নিজেরাই স্বাবলম্বী যাতে হতে পারি। ভাস্করবাবু কিছু বলবেন মনে হচ্ছে? সেটাই বলুন। বিকাশবাবু ঠিকই বলেছেন। হ্যাঁ, আমাদের খাদ্যের যাতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার জন্য খাদ্যের চাহিদা বাড়ছে। হ্যাঁ, এটার জন্য সরকারের একটা ভালো পদক্ষেপ। তার মানে আজকের যে দুটি বিষয়, আত্মা
কি ও কেন এবং NFSM এর কাজ, এই দুটো বিষয় কিন্তু একসঙ্গে কৃষক বন্ধুদের কাজে লাগবে, তাই তো? একদম একদম। তো ভাস্কর বাবু, তো আপনি যে কথাই ছিলেন যে আত্মার তো নানা রকমের প্রকল্পের কাজকর্ম রয়েছে, তো একটু বলুন। প্রকল্পে অনেকগুলোই কাজ রয়েছে। তার আগে আমি যেটা বলতে চাই, আমাদের আত্মার যে কাজগুলো হয় সেটা একটা ব্লকের কমিটির মাধ্যমে, সেই কমিটিটা তৈরি করতে হয়। আমরা প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট এবং NGO বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, FPO ইত্যাদি, সবাইকে যুক্ত করে আমরা কাজ সম্পাদন করি। তার মধ্যে আমাদের যেটা ফিয়াক কমিটি, যেটা হচ্ছে ফার্ম ইনফরমেশন অ্যাডভাইজারি সেন্টার, এই কমিটির মধ্যে বিভিন্ন স্টক হোল্ডার নিয়ে যেটা তৈরি হয় ব্লক ফার্মার্স অ্যাডভাইজারি কমিটি, বিফ্যাক, এবং লাইন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় ব্লক টেকনোলজি টিম, BTT। এর সমন্বয়ে গঠিত হয় ফিয়াক কমিটি। এই ফিয়াক কমিটি আপনার প্রত্যেক বছরের যে ব্লক অ্যাকশন প্ল্যান তৈরি করে, তাদের মাধ্যমেই আমাদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলিত হয়ে 60:40 অনুপাতে অর্থ বরাদ্দ করে। সেই অর্থ বরাদ্দেই আমাদের কাজ তৈরি হয়। তো আপনি যে কঠিন শব্দগুলো বললেন আমরা সবাই হয়তো বুঝতে পারলাম না, সহজ করে যদি বুঝে নিই যে কৃষক বন্ধুদের এই সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য একটা কমিটি তৈরি হয়। তাহলে কৃষক বন্ধুরা কি শুধুমাত্র ব্লকেই যোগাযোগ করবেন তো আপনাদের সঙ্গে? ব্লকে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা অঞ্চলে আপনার প্রত্যেকটা এতে 2 জন করে কমিটি থাকে আমাদের। সেই কমিটিদের মেম্বার যারা থাকেন, ফিয়াক মেম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমাদের ব্লকে যোগাযোগ করলে তারা তাদের প্রকৃত যে সুবিধা পাওয়ার সেটা পেয়ে যায়। মানে আপনি বলছেন যে গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন? গ্রাম পঞ্চায়েত, মানে গ্রাম পঞ্চায়েত লেভেলে আপনাদের এই কমিটির লোকজন আছেন, তাই তো? একদম। তাহলে কি তারা সরাসরি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন? পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই আত্মা সংক্রান্ত বিষয়ে আরো বিষয় জানতে হলে বা কিছু সুবিধা পেতে হলে এখানে তো অনেক রকমের কাজকর্ম হয়, যদি আরেকটু বলেন আমাদের। অনেক রকমের কাজ বলতে এখানে আমরা যে কাজগুলো আত্মায় করে থাকি সেটা হচ্ছে আপনার কৃষক প্রশিক্ষণ শিবির, একদিনের মানে ট্রেনিং দেওয়া হয়। তারপরে প্রদর্শনী ক্ষেত্র, আপনার কৃষক গোষ্ঠী, কৃষককে কিভাবে স্বনির্ভর করা যায় তার জন্য মহিলা গোষ্ঠী তৈরি করা হয় আমাদের, SHG গ্রুপ যেগুলো, সেই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে হেল্প করা হয়। শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন অর্গানাইজেশনের যে জায়গাগুলো আছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে সেগুলোকে হাতে কলমে দেখিয়ে রাজ্যে এবং রাজ্যের বাইরে এবং ডিস্ট্রিক্টের মধ্যে তাদেরকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। এবং কৃষক দিবস উদযাপন, কৃষক যাতে যে চাষ করছে তাকে একটা উদ্বুদ্ধ করার জন্য যে আমরা একটা প্রাইজ মানি বা একটা মেমেন্টো দিয়ে আমরা উপকৃত করি, যাতে ওকে দেখে অন্য চাষিরাও আরো ভালো চাষ করতে পারে, সেই জন্যই আমরা একটা কৃষক দিবস উদযাপন করে থাকি। মানে কৃষক যাতে সেই সম্মানটা পায়, তাদের যাতে একটা আত্মবিশ্বাস বেড়ে ওঠে তার কাজের প্রতি, কারণ তারা চাষবাস না করলে তো আমরা মানে ঠিকভাবে খাবার দাবারের যোগানটা পাবো না, তাই তো? না, এই যেগুলো বললাম এর বিস্তারিত আমি পরে আলোচনা করছি। আচ্ছা, তাহলে একটু আমরা এবারে চলে যাব বিকাশবাবুর কাছে। তো বিকাশবাবু, আপনি যে বলছিলেন যে NFSM, তো এর অন্তর্গত তো বিভিন্ন উপাদান রয়েছে, তো সেগুলি একটু যদি আলোচনা করেন আমাদের। হ্যাঁ, এর মধ্যে অনেক উপাদান রয়েছে NFSM। সেগুলির মধ্যে হচ্ছে প্রধানত, আমি তো ধান গম এগুলো তো বললামই, যে এই দিয়ে আমাদের প্রথম স্টার্ট হয়েছিল ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে এসবে আমরা খুব বিশালভাবে সাফল্য অর্জন করতে পেরেছি, তখন আমরা এর মধ্যে কোর্স সিরিয়ালসের মধ্যে যেমন মেজ, ভুট্টা চাষ দেখবেন এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যাপকভাবে হচ্ছে। ভুট্টা, বার্লি, তারপরে যেমন দেখা যায় নিউট্রি সিরিয়ালসের মধ্যে আছে হচ্ছে রাগি চাষও এখন আমাদের রাজ্যে অনেকটাই হয়েছে। অয়েল সিড, যেমন আমাদের তৈল বীজ যেগুলো প্রোডাকশন, সর্ষে, বাদাম, সানফ্লাওয়ার, সূর্যমুখী, এসবের এগুলো সবই হচ্ছে NFSM এর উপাদানের মধ্যে এখন চলে আসছে। এগুলো সব নিয়ে এক একটা উপাদান নিয়ে এখন NFSM এ মোটামুটি পশ্চিমবঙ্গে 8টির মতন উপাদান নিয়ে আমাদের কাজ চলছে। 8টি, যেমন 23টা ডিস্ট্রিক্ট আছে আমাদের জেলা, সেখানে মোট 8টি উপাদান নিয়ে আমাদের কাজ চলছে। কি কি 8টি? সেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব নেই, তো যে 8টি আছে সেটা হচ্ছে NFSM রাইস, ধান আছে, আচ্ছা, পালসেস, বিভিন্ন ধরনের ডাল শস্য যেগুলো আছে সেগুলো আছে, কোর্স সিরিয়ালস আছে, জুট আছে যেটা আমাদের পাট, সেটা আছে, TRF এ মানে হচ্ছে টার্গেটিং রাইস ফ্যালো এরিয়া, এটাও একটা যেসব জমিতে চাষিরা কি করতো, আগে ধান করার পরে জমি পতিত ফেলে রাখতো, যে ওখানে তারা কিছু করতো না, আবার যখন পরে ধানের মরশুম আসতো তখন তারা চাষ করতো। সেইখানে করতে এখন হচ্ছে কি চাষিদেরকে দিয়ে পালসেস, বিভিন্ন ধরনের যে আমাদের যে পালসেস ক্রপগুলো আছে বা
তৈলবীজ যেগুলো আছে সেগুলো এখন ওখানে চাষ করানো হচ্ছে এই টিআরএফ এর মাধ্যমে। কটন আছে, কটন যেমন আমাদের খালি দুটো জেলাতেই চলছে, যেমন হচ্ছে নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা, এই দুটোতেই আমাদের কটন চাষ চলছে। আর অয়েল সিড আমাদের পুরোটাতেই চলছে, সব দিক থেকে 23টাতেই। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে পালসেস ডাল শস্য আছে আর যে অয়েল সিড মানে তৈলবীজ আছে সেগুলো আমাদের প্রত্যেকটা জেলাতেই চলছে এই স্কিম দুটো। তো ভাস্কর বাবু, আপনি তো দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর 1 নম্বর ব্লক থেকে এসেছেন। তো আপনাদের এখানে এই সমস্ত যে কথাগুলি আপনি বললেন, যে বিকাশবাবু যেগুলি বললেন, সেই সমস্ত চাষবাস কি ঠিকমতো চলছে? দেখুন, আমাদের বিষ্ণুপুর 1 নম্বর ব্লক যেহেতু জলা জমি, হ্যাঁ, এখানে আমার ডাল শস্য সেরকম ভাবে হয় না, কিছুটা হয়। আর আপনার যেটা হচ্ছে আমন সিজনে আমরা যেটা করে থাকি প্রদর্শনী ক্ষেত্রে, আমি যেটা বললাম প্রদর্শনী ক্ষেত্রতে অনেক লোকই পিছিয়ে আসছিল, কিন্তু আমাদের এগ্রিকালচারের আমাদের যে এডিএ ম্যাডাম আছেন তেনার উদ্যোগে বা আমাদের যে আত্মা কমিটির যারা স্টাফ আছি আমরা, হ্যাঁ, তাদের উদ্যোগে আমরা কি করেছি যে জলা জমিতে যে ধান হচ্ছে না, চাষি বারবার লস খাচ্ছে, তার জন্য আমরা কি করেছি চুচুড়া থেকে গবেষণাকেন্দ্র যে ধানের গবেষণাগার কেন্দ্র আছে, সেখান থেকে আমরা জল সহিষ্ণু মানে যেটা জল সহ্যকারী ধান, সেটাকে আমরা নিয়ে এসে ডিসি হিসাবে মানে প্রদর্শনী ক্ষেত্র হিসাবে আমরা চাষ করেছিলাম। এতে কি হয়েছে, চাষিরা ভালো ফল পেয়েছে এবং তারা লাভবানও হয়েছে, এবং তাদেরকে দেখে আরো অনেকজন উদ্বুদ্ধ হয়ে আরো চাষ করছে এখনো। মানে দেখে দেখে একটা শেখা, তাই তো? শেখা। এই যে আমরা যে সাধারণত যে ধান চাষ করি সেই ধানগুলো নয়, এখানে আমরা যেগুলো নিয়ে এসেছি সেইগুলো হচ্ছে কনক, বর্ষা, সুজলা, হ্যাঁ, এগুলো অধিক জল হলেও এরা বেঁচে থাকতে পারে, যেহেতু আপনি বললেন যে নিচু এলাকা জল জমে থাকে এখানে। আচ্ছা, একটু যদি ফিরে আসি যে কি কি সুবিধা পাওয়া যায় এই যে আত্মা প্রকল্পের মধ্য দিয়ে, কৃষক বন্ধুরা কি কি সুবিধা পাবেন? সুবিধা বলতে কৃষি, পশুপালন, রেশম চাষ, মৎস্য চাষ ও উদ্যান পালন বিভাগের প্রদর্শনী ক্ষেত্রের জন্য প্রদর্শনী স্থাপন করা এবং প্রয়োজনীয় সমস্ত উপকরণ তাদেরকে সরবরাহ করা হয়। উন্নত প্রযুক্তি জানার জন্য বিভিন্ন শিবির, প্রশিক্ষণ শিবির ও গহনের সুবিধা করা হয়। কৃষি, পশুপালন, রেশম চাষ, মৎস্য চাষ ও উদ্যান পালন বিষয়ক প্রদর্শনী এবং কৃষি মেলার সঙ্গে যোগাযোগের সুবিধা, খামার, বিদ্যালয় স্থাপন, পরিচালনা এবং বিদ্যালয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। কৃষি, পশুপালন, রেশম চাষ, মৎস্য চাষ, উদ্যান পালন বিভাগের যে বিজ্ঞানীরা আছে তাদের সঙ্গে মত বিনিয়োগ করে সুযোগ সুবিধা পায়, তারা মতামত মানে সরাসরি কথা বলার সুযোগ, তারা মাঠে গিয়ে যেটা দেখছেন, যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেই সমস্যাগুলি তারা বিজ্ঞানীদের সাথে কথা বললেন, বুঝে নিলেন, তাই তো? আচ্ছা। আবার কৃষক স্বনির্ভর গোষ্ঠী গঠন ও তার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা, উপযুক্ত কৃষক ও গোষ্ঠীর পুরস্কার প্রদান করা হয়, এবং বিনামূল্যে আমরা যেটা করে থাকি পুস্তক, বই, পানি সম্পদ দপ্তর বা এগ্রিকালচার, ফিশারি, হ্যাঁ, সেই সব দপ্তরের লিফলেট এবং পুস্তক বই আমরা তাদেরকে দিয়ে থাকি, মানে তাদেরকে সঠিকভাবে ওটা বুঝিয়ে দেওয়ার জন্য লিফলেটের একটা সাহায্য নেন, তাই তো? এবং আমাদের সবশেষে যেটা হয়, হ্যাঁ, শিক্ষামূলক ভ্রমণ, মানে আমাদের জেলায় বা জেলার বাইরে বা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে আমরা শিক্ষামূলক ভ্রমণের জন্য তাদেরকে বিভিন্ন গবেষণাগার কেন্দ্র বা বিভিন্ন এতে আমরা নিয়ে যাই তাদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রকল্পের যে কার্যকলাপ এটা নিয়ে তো একটু বিস্তারিত আমাদেরকে আপনি বুঝিয়ে বলবেন, তাই তো? একদম। তো তার আগে একটু চলে যাই বিকাশবাবুর কাছে। বিকাশবাবু, আপনি যে কথাই ছিলেন যে এই প্রকল্পটি মানে সুন্দরভাবে সফল করার জন্য কোন কোন পদ্ধতিগুলো আপনারা বেছে নেন আর কি? হ্যাঁ, সেটা আমি বলছি, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের বলি যে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ডাল শস্য বা অয়েল সিড যেগুলো তৈলবীজ সব জেলাতেই আমাদের করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি প্রশ্ন করতেই পারেন যে ধানের ক্ষেত্রে শুধুমাত্র 8টি জেলায় কেন, সেখানে সবগুলো জেলাকে কেন করা হচ্ছে না? তো এখানে বলে রাখি যে ধানের ক্ষেত্রে আমাদের একটু আলাদা, যে আমরা কিন্তু এখানে যে এরিয়া, যে ধানের যে প্রোডাকশন এরিয়া, সেটা কিন্তু আমরা বাড়াইনি। আমরা কি হিসাবে ডিস্ট্রিক্টগুলোকে সিলেক্ট করেছি সেটা হলো যেসব জেলা 50,000 হেক্টর চাষযোগ্য জমি রয়েছে এবং তাদের উৎপাদন ফলন, আমার যে রাজ্যের যে এভারেজ ফলন আছে প্রত্যেকটা জেলা অনুযায়ী তার থেকে কম যেগুলো আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি, তাদের উৎপাদনকে যেন বাড়ানো যায়।
তাহলে 50,000 হেক্টরের বেশি জমি আমাদের থাকতে হবে এবং তাদের এভারেজ উৎপাদন 50,000-এর এভারেজ উৎপাদন হচ্ছে কম আছে এইসব জেলার। তো সেই জন্য আমরা এই 8টি ডিস্ট্রিক্টকে সিলেক্ট করেছি। এবার এদেরকে আমরা কি করে এদের উৎপাদন বাড়িয়েছি বা আমরা এই মিশনের জন্য কি কি স্ট্র্যাটেজি বা পদ্ধতি আমরা নিয়েছি যাতে উৎপাদন বাড়ানো যায়, মানে কৃষক বন্ধুদের সুবিধার জন্য আপনারা কোন কোন পদ্ধতিতে কাজগুলো করছেন এটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে পদ্ধতি হচ্ছে আমরা যেমন প্রথম হচ্ছে ফলন বাড়াতে হবে। তো ফলন বাড়ানোর জন্য আমরা কি কি করেছি, ফলন বাড়ানোর জন্য আমরা করেছি এসআরআই, যেমন ধানের ক্ষেত্রে এসআরআই সিস্টেম, শ্রী পদ্ধতি, যেটা এখানে কি হচ্ছে আমাদের কিন্তু বীজ কম লাগছে কিন্তু ফলন অনেক বেশি হচ্ছে এই পদ্ধতিতে। কারণ হচ্ছে আমাদের এখানে 13 দিনের চারাই আমাদের লাগাতে হচ্ছে, ফলে আমাদের ফলনটা এখানে বেড়ে যাচ্ছে। এরপরে আসছে হাইব্রিড ভ্যারাইটি যেগুলো আছে শঙ্কর জাত, সেগুলো আমরা চাষিদেরকে দেওয়া হচ্ছে। এর কিন্তু শঙ্কর জাতের যেহেতু দাম অনেক বেশি এবং চাষিরা এই সম্বন্ধে জানে না, তাই কিন্তু তারা আগে এসব শঙ্কর জাতের বীজ ব্যবহার করতো না, কিন্তু এগুলো এখন চাষিদের দেওয়াতে তারাও আগ্রহ প্রকাশ করছে এবং এই সব ধান ওরা বেশি পরিমাণে চাষ করছে। তারপরে আছে হাই ইল্ডিং ভ্যারাইটি যেগুলো আছে, যেগুলো ভ্যারাইটি আছে প্রচুর পরিমাণে, সে ধানই হোক বা তৈলবীজই হোক বা ডাল শস্যই হোক, যাদের ফলন অনেক বেশি হয় সেই সব ভ্যারাইটি সম্বন্ধে চাষিদেরকে বোঝানো হচ্ছে। ইনসেকটিসাইড আইপিএম, যেমন হচ্ছে কি চাষিরা আগে বেশি ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো সম্পর্কে অতটা সচেতন ছিল না, তো এখন বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড চাষিদের দেওয়া হচ্ছে ডিসির মাধ্যমে, সেগুলো প্রদান করে চাষিরা নানা রকমের রোগ পোকার থেকে ফসলকে বাঁচাতে পারছে। তারপরে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা এই প্রসঙ্গে একটু বলি, আপনারা যে প্রযুক্তির ব্যবহার, এখন তো আমাদের ইন্টারনেটের যুগ এসছে, তো সেক্ষেত্রে তো রোগ পোকা সংক্রান্ত কোনো কিছু বুঝতে হলে একটু হোয়াটসঅ্যাপ মারফত আপনাদের সাথে পাঠিয়ে দিলেন, এই ব্যাপারগুলো কি আপনারা প্রশিক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা অ্যাকচুয়ালি আছি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেলে কাজ করছে আমাদের আত্মা যারা আছে, আত্মা তারা ভাস্কর বাবুরা যেমন আছেন, তারা হচ্ছে আমাদের ব্লক লেভেলে কাজ করছে। তো চাষিদের যদি কোনো সমস্যা হয় তারা সরাসরি এনাদের সাথে যোগাযোগ করলেই এটার সুফল সমাধান চাষিরা পেয়ে যাবে। এই সম্পর্কে আমাদের তো অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তো ভাস্কর বাবু আপনি যদি একটু বলেন যে এই যে প্রকল্পের কার্যকলাপ একটু যদি বিস্তৃতভাবে বলেন আমাদের। আমরা যে ট্রেনিংগুলো করে থাকি, এক দিবসীয় ট্রেনিং, চাষিরা কি করে গতানুগতিকভাবে চাষ করে চলে আসছে, কিন্তু আমরা কি করি, আমরা তাদেরকে টেকনোলজি প্রোভাইড করি যাতে তারা অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করে, অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ করে, কিন্তু আমরা চাইছি যাতে তারা অতিরিক্ত মাত্রায় না প্রয়োগ করে অল্প মাত্রায় প্রয়োগ করে, হ্যাঁ, এবং আমরা চাইছি যে অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং এর দিকে ফিরে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বিকাশ বাবু বুঝতে পারছেন তো? তার মানে জৈব কৃষির কথা বলছেন। জৈব কৃষি। আর হচ্ছে চাষিরা, এটা ভাস্কর বাবু একদমই ঠিক বলেছেন যে চাষিরা মাত্রা অতিরিক্ত ইনসেকটিসাইড বলুন, কি বীজ বলুন বা সার বলুন, তারা মাটিতে প্রয়োগ করে দিচ্ছে। এর ফলে যেভাবে আমাদের মাটিও কিন্তু ধীরে ধীরে তাদের উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। তো এই ব্যাপারটা নিয়ে তো ভাস্কর বাবুরা যেমন করছেন, আপনারাও নিশ্চয়ই করছেন। হ্যাঁ, আমরা এবার এই বছর থেকে আমাদের যেটা নতুন শুরু হচ্ছে কম্পোনেন্ট দেওয়া, সেটা হচ্ছে ন্যানো ইউরিয়া। আচ্ছা, ন্যানো ইউরিয়া এবার বলুন তো বুঝিয়ে, আমরা এরকম অনুষ্ঠান করেছি আগে ন্যানো ইউরিয়া। হ্যাঁ, একটু বলুন আপনি। ন্যানো ইউরিয়াটা হচ্ছে একটা লিকুইড জাতীয়। আচ্ছা, সেটা আপনি লিটারে 4 থেকে 6 ml প্রতি লিটারে মিশিয়ে গাছে স্প্রে করলেই কাজ হবে। আপনাকে এর জন্য মাটিতে যে আমরা সার প্রয়োগ করি সেটা কিন্তু গাছ প্রায় 60% গ্রহণ করতে পারছে, 40% কিন্তু আপনার ওয়েস্ট হয়ে যাচ্ছে মাটিতে। আচ্ছা, কিন্তু আমরা যদি সেটাকে ন্যানো ইউরিয়ার মাধ্যমে, তার মানে লিকুইড ইউরিয়ার মাধ্যমে যদি গাছে স্প্রে করতে পারি, সেটা কিন্তু গাছ খুবই সহজে সেটা খেয়ে নিতে পারে, তাহলে গ্রহণ করতে পারছে। এটাতে কিন্তু ফল খুবই ভালো হয়েছে। এবং এই ন্যানো ইউরিয়া আমরা এই নেক্সট বছরের যে আমাদের কার্যকলাপ আছে সেখানে কিন্তু চাষিদেরকে এটা দেওয়া হবে। তার মানে আপনারা সেই প্রকল্পটিকে বোঝানোর ব্যাপারটা কিন্তু আপনারা সেটা শুরু করবেন, পরিকল্পনা চলছে, তাই তো? হ্যাঁ, এটা হয়ে গেছে এবং শুরু হয়ে যাবে। তার মানে ভাস্কর বাবুদের কিন্তু এই কাজটার কিন্তু দায়িত্ব আসছে, তাই তো? একদম। তা আরেকটু বলুন ভাস্কর বাবু। আমরা আরেকটা জিনিস যেটা করে থাকি, খামার বিদ্যালয় বা ফার্ম স্কুলের মাধ্যমে
আমরা যেটা করে থাকি 6 সপ্তাহের একটা ক্লাস নিয়ে থাকি, পানি দপ্তর বা মৎস্য দপ্তর বা কৃষি দপ্তর বা উদ্যান পালন দপ্তর। আমরা যেমন যেটা করেছি এবার ড্রাগন ফ্রুটের উপরে। ড্রাগন ফ্রুট হয়তো আপনারা সবাই নাম শুনেছেন বা আগে অত নাম শোনা যেত না, কিন্তু গ্রামাঞ্চলের দিকেও তো দেখছি সচেতনতার নিউট্রিশন ভ্যালুটাও প্রচুর আছে এবং ক্যান্সার প্রতিরোধক। এটা আমরা চাষ করে চাষিকে একটা ভালো মার্কেটিং এর ব্যবস্থা করে দিতে পেরেছি, এবং চাষিরা এতে উপলব্ধিত হয়েছে। এবং মেন ব্যাপার হচ্ছে এইটা দেখে আরো অন্য চাষিরা করতে চাইছে, এটাই হচ্ছে সব থেকে আমাদের বড়। আপনি বলেন যে মার্কেটিং এর ব্যবস্থা করতে পেরেছেন, চাষবাস নিয়ে যেমন আপনারা বলছিলেন, আবার তাদের বিক্রির ব্যাপারটাও আপনারা দেখছেন। একদম একদম একদম। আচ্ছা, হ্যাঁ, সেটা কি আপনার ব্লকেও সেটা হয়েছে? ব্লকে যে কিষাণ মান্ডি আছে, বাজার আছে, কৃষক বাজার, সেখানেও তারা বিক্রি করতে পারে। মানে কৃষকরা যদি চাষবাস বিক্রি না করতে পারে সেটা আমরা যোগাযোগ করিয়ে দিই তাদেরকে। আচ্ছা, কিভাবে বিক্রিটা হবে সেটা যোগাযোগ করিয়ে দিই। আচ্ছা, বিকাশ বাবু কিছু বলবেন বলছিলেন? বলছি ড্রাগন ফ্রুট কথা বলাতে ভাস্কর বাবুর আমার একটা কথা মনে পড়লো, যে আপনাদের এই ড্রাগন ফ্রুট আমি কিন্তু গ্রাম বাংলাতেও গেছি, সেখানেও প্রচুর চাষিদের দেখেছি যে তারাও মাটিতে যেমন করছে তাদের, এছাড়াও এই ড্রাগন ফ্রুট কিন্তু তাদের ছাদে, বাড়ির ছাদেও কিন্তু এটা করছে। এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক যে আমার জমিতে আমি ফসলও করছি এবং বাড়ির ছাদের যে জায়গাটুকু সেটাতেও কিন্তু আমি কিন্তু আর্থিকভাবে উপার্জন করতে পারছি, সেটাকে ইউজ করতে পারছি বাড়ির ছাদ কৃষি, তাই তো? ছাদ কৃষি, এই ব্যাপারটা খুব ভালো দিক। এছাড়াও আমাদের মহিলা গোষ্ঠীকে স্বনির্ভর করার জন্য আমরা চিক্স মানে মুরগি দিয়ে থাকি। সেই মুরগি পালন করে মানে ছেলেরা যেমন নিজের উপর স্বনির্ভর হতে পারছে, যাতে মহিলারা আগিয়ে আসতে পারে চাষের উপরে এবং মহিলারা স্বনির্ভর হতে পারে, তার জন্য আমরা তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছি। মানে গ্রাম বাংলার একটা পরিবেশে যেমন চাষবাস, ফল, প্রাণী পালন, মাছ চাষ, সমস্ত কিছু মিলেই কিন্তু আপনারা কাজ করছেন। একদম একদম। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এগ্রিকালচার মানে তো খালি ফসল ফলানো নয়, তার সাথে পোল্ট্রি, গরু পালন, এইসব মাছ চাষ, ফিশারিজ সব মিলেই আমাদের হচ্ছে পুরো এগ্রিকালচার। গ্রাম বাংলার জীবনযাত্রাতে সুন্দর হয়ে ওঠে, তাই তো? একদম। তো আমাদের তো অনুষ্ঠান অনেকখানি এগিয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। তো যদি একটু সংক্ষেপে, আমরা অল্প 2 মিনিট সময় পাবো, যদি একটু বলেন। প্রথমে ভাস্করবাবু বলুন যে এই যে আত্মা, এই ব্যাপারটা নিয়ে আমাদের কতখানি সচেতন হওয়া প্রয়োজন। আত্মাতে আমাদের যে কাজগুলো হয়, ফার্ম স্কুল, আপনার প্রশিক্ষণ শিবির, তারপরে একদিনের প্রদর্শনী ক্ষেত্র হয়, তারপরে আপনার যেটা আমরা শিক্ষামূলক ভ্রমণ, যেটা আমরা বাইরে নিয়ে যাই, এতে কি হয়, চাষিরা উপলব্ধিত হয়। আর মেন ব্যাপার হচ্ছে আত্মার মেন ব্যাপার হচ্ছে এক্সটেনশন, মানে সম্প্রসারণ করা। আমাদের যে চাষিদেরকে নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেইগুলোকে আমাদের চাষিদের কাছে পৌঁছে দেওয়া, এবং চাষিদের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে আমরা আবার নিয়ে বিভিন্ন গবেষণাগার কেন্দ্রে পৌঁছে দেওয়া, তাদেরকে উপকৃত করা, যাদের যেখানে যার সমস্যা হচ্ছে সেইগুলোকে জেনে তাদের কাছে সমাধানটা পৌঁছে দেওয়া। আচ্ছা, এবারে একটু বিকাশবাবুর থেকে সংক্ষেপে শুনে নেব। হ্যাঁ, এবার আমি বলি যে চাষিরা এনএফএসএম থেকে কি করে লাভবান হতে পারে, এরা একটু বলুন কি পেতে পারে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেকানাইজেশন। আমরা কৃষিকার্য কিন্তু এখন পুরোপুরি মেকানাইজেশনের উপর আস্তে আস্তে ডিপেন্ড হয়ে আসছে। কৃষি যন্ত্রপাতি। আচ্ছা, তো এখন যদি একটা চাষি সে যদি যন্ত্রপাতি কিনতে চায়, তার প্রচুর দাম, একটা সাধারণ চাষির পক্ষে কিনা সম্ভব নয়। সেই কথা মাথায় রেখে এনএফএসএম এখন ফার্ম ইমপ্লিমেন্টস কিন্তু একটা সাবসিডি নিয়ে এসছে। সেখানে চাষিরা সে হ্যান্ড স্পেয়ার, একদম ছোট যন্ত্রপাতি থেকে শুরু করে বড় হারভেস্টার, যেটা আমাদের ধান ঝাড়াই মারাই হচ্ছে, সে পুরোটা কিন্তু সাবসিডিতে পাচ্ছে। এবং সেই সাবসিডির পরিমাণ 80% পর্যন্ত চাষিদেরকে পেয়ে থাকে। যন্ত্রপাতির উপর ভিত্তি করে তাহলে 40 থেকে 80% পর্যন্ত সাবসিডি চাষিরা পেয়ে থাকে। তার মানে 80% টাকা গভর্নমেন্ট দিবে, মাত্র 20% টাকা চাষিদের দিতে হবে। এটা বিভিন্ন যন্ত্রের উপরে নির্ভর করছে, বিভিন্ন যন্ত্রের। এবং এটা চাষিরা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে মাটির কথা ওয়েবসাইটে কিন্তু নিজেরাই আবেদন করতে পারে। আচ্ছা, তারা কোথাও যাওয়ার দরকার নেই, তারা নিজেরাই আবেদন করে এই সুযোগে সুবিধা পেতে। তাহলে এই যে আবেদনটা করতে হলে সেটাও তো শিখতে হবে, কৃষি দপ্তরে। কৃষি দপ্তরে আসতে হবে এবং শিখতে হবে। না, চাষি যদি চায় যে আমি নিজে ফর্মটা ফিল আপ করতে পারবো, সে বাড়িতে বসে করতে পারে। আর যদি চাষিরা
না পারে তাহলে তারা এই আত্মা স্টাফ আছে তাদের সাথে যোগাযোগ করেও এটা করে নিতে হবে। যোগাযোগ করে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, তাই তো? একদম। তো তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে। প্রথমটি হলো আত্মা কি ও কেন, তারপরে NFSM এর কাজ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এর কাজ। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ভাস্কর বাগ, এবং ছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এর স্টেট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিকাশ চন্দ্র দেব। আর আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু পবিত্র কুমার মণ্ডল। আপনাদের দুজনকে নমস্কার জানাই।